চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমাতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ভবন উদ্বোধন। ঢাকা দিল্লি বন্ধুত্ব শক্তিশালী করতে চায় ভারত, জানালেন দীনেশ ত্রিবেদী। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আশা। রাজধানী সহ সারা দেশে গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে ভোগান্তি চরমে, জ্বলছে না রান্নার চুলা, ব্যাহত শিল্পোৎপাদন। এবং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 20, আফটারশকে বিপর্যস্ত গোটা দেশ, সুনামি সতর্কতা জারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। চিকিৎসা সেবার জন্য যেন বিদেশে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব এই বিষয়গুলো। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। 1945 সালের আজকের এই দিনে তিনি দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মাতা সৈয়দা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে তার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। 1960 সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন তিনি। জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালে 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সালে সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনেই বিজয়ী হন তিনি। রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে, মামলা মোকদ্দমা, গ্রেপ্তার, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ, এসবও তাদের জীবনে অভাবনীয় নয়। বেগম খালেদা জিয়াও চরম পর্যায়ে নির্যাতন সহ্য করেছেন স্বামী সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ রোগ যন্ত্রণা। রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারারুদ্ধ থাকেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি স্বৈরাচার সরকার। পরে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারামুক্ত হয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পান বেগম জিয়া। বাংলাদেশের আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল বছরের 30 ডিসেম্বর অগণিত ভক্ত, রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার বয়স হয়েছিল 80 বছর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
বারবার খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের জন্য অনুপ্রেরণার উৎস বলেও জানান তিনি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী ছিলেন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্বের সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখে। আজ 15ই আগস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিক। 1975 সালের এই দিনে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। মুজিবুর রহমান ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ 26 জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। 1975 সালে 15ই আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের সহ আরও অনেককে। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16ই আগস্ট পাকুন্দিয়ার মির্জাপুরে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী আসবেন, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগামী 16ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জের মাটিতে আসছেন। আমরা কিশোরগঞ্জ জেলা যুব দল অত্যন্ত আনন্দিত। সাধারণ জনতার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। সরকার প্রধান আসছে, তার সাথে আমরা গাছ লাগাবো। উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর চোখে দেখার জন্য। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ওনার আম্মার দেওয়া প্রতিশ্রুতিগুলি আমাদের এই কিশোরগঞ্জের উন্নয়ন কল্পে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেই প্রতিশ্রুতিগুলি উনি বাস্তবায়ন করবেন। প্রধানমন্ত্রীর আগমনে কিশোরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা জানান কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। প্রধানমন্ত্রী যেখানে যান সেই জেলারই কিছু না কিছু উন্নয়ন হয় এবং কিশোরগঞ্জের ব্যাপারটা উনি ব্যক্তিগত ওনার মাথা আছে এবং কিশোরগঞ্জের উন্নয়নে উনি যথাসাধ্য অর্থ বরাদ্দের জন্য উনি প্রস্তুত নিয়েছেন। কিশোরগঞ্জের যে প্রকল্পগুলো হয়েছে সেইগুলা বাস্তবায়নেও উনার একটা ব্যাপক আগ্রহ আছে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, কিশোরগঞ্জ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে কিশোরগঞ্জের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো গতি পাবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির উপর বাংলাদেশ ও ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
দীনেশ ত্রিবেদী। দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ঢাকাস্থ দূতাবাসে একথা জানান ভারতীয় হাইকমিশনার। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে ভারত অংশীদারিত্ব বাড়াচ্ছে বলেও জানান হাইকমিশনার। আরও জানাচ্ছেন রেজা খান। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ঢাকাস্থ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা। এতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি একই সুতোয় গাঁথা। বলেন, ঢাকা দিল্লি বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চায় তার দেশ। We are advancing our partnership across very vital sectors ranging from trade, connectivity to security and healthcare. একই সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও উন্নতি করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের। We recognize that it is the people to people connection rooted in shared aspiration and mutual goodwill. যৌথ সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান দীনেশ ত্রিবেদী। Let us also continue to nurture the exceptional bonds of friendship. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 4 সপ্তাহ পার হলেও দেশ জুড়ে কাটেনি তীব্র গ্যাস সংকট। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ, খোলাগুলোতেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না সিএনজি। এর সরাসরি প্রভাব পড়েছে পরিবহন চালকদের রুটি রুচিতে। অন্যদিকে বাসাবাড়িতে চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে নগরবাসী। নাজমুল ইসলামের প্রতিবেদন। মানিকগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রেজাউল করিম কর্মস্থলে যাওয়ার পথে গ্যাস নিতে পাম্পে এসে পড়েছেন দীর্ঘ অপেক্ষায়। প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন লাইনে, কিন্তু কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস তা এখনও অনিশ্চিত। তাই লাইনে দাঁড়িয়েই মোবাইল ফোন দেখে অলস সময় কাটাচ্ছেন তিনি। প্রতিদিনই গ্যাস নিতে হয়, কিন্তু গ্যাসের সমস্যার জন্য আমার স্যারও ঠিকভাবে গাড়ি ইউজ করতে পারেন, তো এই জন্য মনে করেন অনেক ভোগান্তিতে পড়তে হয়। শুধু রেজাউল নন, গ্যাস সংকটে এমন ভোগান্তি এখন রাজধানীর প্রায় সব সিএনজি চালিত যানবাহন চালকদের। সরবরাহ না থাকায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন, আর যেগুলোতে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র 30 থেকে 50 টাকার গ্যাস। আবার কখনো গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে চালকদের। গ্যাস তো পাই না, প্রতিদিন দেখা যাচ্ছে দাঁড়াইছি একটাই পাবো, কিন্তু সামনে 4-5টা গাড়ি থাকাকালীন এই সময় গ্যাস বন্ধ হয়ে যায়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে থাকি বইসা। আবার অনেক পাম্পে সিএনজি এলাও গ্যাস দেয় না। ড্রাইভার যারা সিএনজি চালায় যারা, এরা আমি বলতে না, সবাই সমস্যা আছে। সংকটে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি চালকরা। সারাদিনে মালিকের জমার টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে, ফলে আয় কমে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে অনেকের। বাসা ভাড়া দিতে পারি না ঠিক মতন, ছেলেমেয়ের লেখাপড়া খরচ চালাই পারি না। অলরেডি 20-30 হাজার টাকা সুদ আইন না খাওয়া হয়ে গেছে, এরপর কি চলবো? সরকার যদি আমাকে না চায় তাহলে আমরা চলার মতো কোনো কায়দা নাই। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই সমস্যা সমাধান করে দেব। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত চাপ না থাকায় যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। চাহিদা অনুযায়ী বিক্রি না থাকায় গ্রাহক ভোগান্তির পাশাপাশি নিজেরাও এখন চরম আর্থিক লোকসানে। লাইনের যদি গ্যাসের চাপ না থাকে, গাড়ি তো গ্যাস পাবে না বলি আমি এটা বন্ধ করে রাখে কিছু জমা হলে তারপরে যখন দেই তখন 100-200 টাকা যায়। কমে যাওয়ার অবস্থা এমন হয়েছে যে গত মাসে আমরা বিলি পর্যাপ্ত দিতে পারি নাই, তারপরে এই মাসে তো আমাদের লোকজন 2 মাস যাবত বেতন পায় না। একই চিত্র রাজধানীর বাসাবাড়িতেও। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস না থাকায় সময় মতো চুলা জ্বালাতে পারছেন না অনেকেই, ফলে ব্যাহত হচ্ছে রান্নাবান্না। বাধ্য হয়ে বিকল্প হিসেবে অনেক পরিবার নির্ভর করছেন ইলেকট্রিক চুলার উপর। সময় মতন খাওয়াইতে পারি না, টিফিন দিতে পারি না, এখন অনেক সমস্যার মধ্যে আছি। আমার একটা ইন্ডাকশন আছে, সেটা দিয়ে রান্না হয়। যখন গ্যাসও থাকে না, কারেন্টও থাকে না, তখন বাইরের থেকে খাবার আনতে হয়। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,25,75,000 টাকার ডাকাতির ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে র্যাব লেখা পিস্তল, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি। এর আগেও তারা এমন ডাকাতির ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে
প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি, 4 জোড়া হাত করা, র্যাব লেখা 3টি ভেস্ট ও 2টি কালো ক্যাপ, 2টি নাম্বার প্লেট ও র্যাবের মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র ও 3টি ওয়াকি সেট উদ্ধার করা হয়। ঢাকার ইতিহাস ঐতিহ্য ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলার পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। সকালে হৃদয়ের ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে রাজধানীতে হেরিটেজ রানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এস.এম. রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় হেরিটেজ রান। মতিঝিল শাপলা চত্বর থেকে দৌড়ের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 1000-এরও বেশি প্রতিযোগীর এই দৌড় শাপলা চত্বর থেকে কাকরাইল, রমনা, শাহবাগ, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী ও লালবাগ কেল্লা হয়ে শেষ হয় সোয়ারীঘাটে। পরে অংশগ্রহণকারীদের দেয়া হয় পদক ও সনদ। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরো গভীরভাবে পরিচিত হবে। আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছে এবং সেই ঐতিহ্যকে ধারণ করে আমি বিশ্বাস করি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক তিনি অত্যন্ত যথাযথ সেই উদ্যোগ গ্রহণ করে আজকে এই হেরিটেজ রানের আমি আনুষ্ঠানিকভাবে আর পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএসসি প্রশাসক আব্দুস সালাম। ইচ্ছা করলে আমরা যে বিভিন্ন জায়গা আছে গাছ লাগাতে পারি, পরিবেশ ভালো করতে পারি, সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এটাকে একটা সুন্দর শহর হিসাবে করতে পারি। পুরান ঢাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও সাইকেল, হাঁটা ও দৌড়ের জন্য আলাদা পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা ঢাকা শহরে এই সাইকেল চালানোর জন্য কিছু আলাদা লেন আমরা করতে চাই। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দীর্ঘ 5 মৌসুমের সম্পর্ক শেষে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খোলা চিঠির মাধ্যমে এই বিদায়ের কথা নিশ্চিত করেছেন 28 বছর বয়সী বিশ্বজয়ী ডিফেন্ডার। প্রায় 4 কোটি ইউরোর বিনিময়ে ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন রোমেরো। লা লিগায় খেলার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতেই এই ট্রান্সফারে সম্মতি দেন তিনি। 2021 সালে ইতালির আটালান্তা থেকে আসার পর টটেনহ্যামের হয়ে 156 ম্যাচে 13 গোল ও 7টি অ্যাসিস্ট করেন রোমেরো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমাতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ভবন উদ্বোধন। ঢাকা দিল্লি বন্ধুত্ব শক্তিশালী করতে চায় ভারত, জানালেন দীনেশ ত্রিবেদী। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আশা। রাজধানী সহ সারা দেশে গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনের ভোগান্তি চরমে, জ্বলছে না রান্নার চুলা, ব্যাহত শিল্প উৎপাদন। এবং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 20, আফটারশকে বিপর্যস্ত গোটা দেশ, সুনামি সতর্কতা জারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।